আমরা আজ কথা বলবো জেমস ক্লিয়ারের অসাধারণ বই অ্যাটমিক হ্যাবিটস নিয়ে। বইটা আমাদের শেখায় কিভাবে খুব ছোট ছোট পরিবর্তন দিয়েও জীবনে বিশাল ফলাফল আনা সম্ভব। এটা আসলে ভালো অভ্যাস গড়া আর খারাপ অভ্যাস ভাঙার একটা দারুণ গাইডবুক। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই সামান্য অভ্যাসগুলো আমাদের জীবনকে পুরোপুরি বদলে দিতে পারে। কিন্তু শুরুতেই একটা প্রশ্ন মনে আসতেই পারে, তাই না? যে বেশিরভাগ নতুন অভ্যাস কেন শেষ পর্যন্ত টেকে না? আমরা অনেকেই তো নতুন বছরে বা জন্মদিনে কত কি করার পরিকল্পনা করি, কিন্তু কয়েকদিন যেতেই সব উৎসাহ যেন উধাও হয়ে যায়। এর পেছনের আসল কারণটা কি? দেখুন, সমস্যাটা হলো আমাদের প্রত্যাশা আর বাস্তবতার মধ্যে একটা বড় ফারাক থেকে যায়। এই গ্রাফটার দিকে তাকালে ব্যাপারটা পরিষ্কার হবে। আমরা আশা করি কি যে আমাদের উন্নতির রাস্তাটা হবে একদম সোজা অপরের দিকে, কিন্তু বাস্তবে কি হয়? প্রথম দিকে অগ্রগতি এতটাই কম থাকে যে মনে হয় কিছুই তো হচ্ছে না। আমাদের এই প্রত্যাশা সরলরেখা আর বাস্তবতার ধীরগতির পথের মধ্যে যে ফাঁকটা তৈরি হয়, জেমস ক্লিয়ার একেই বলছেন ভ্যালি অফ ডিসঅ্যাপয়েন্টমেন্ট বা হতাশার উপত্যকা। আর এই হতাশার উপত্যকাই আমাদের আলোচনার প্রথম বিষয়। চলুন একটু গভীরে গিয়ে দেখি কেন ছোট ছোট অভ্যাসগুলোকে একদম শুরুতে এত অর্থহীন আর অকেজো মনে হয়। একটা বরফের টুকরোর কথা ভাবুন তো। ধরুন একটা ঘরে বরফটা রাখা আছে আর ঘরের তাপমাত্রা 25 ডিগ্রি। আচ্ছা, তাপমাত্রা বাড়তে থাকলো 26, 27, এমনকি 31 ডিগ্রি পর্যন্ত বরফটা কিন্তু যেমন ছিল তেমনই আছে। বাইরে থেকে দেখলে কোনো পরিবর্তনই চোখে পড়বে না। কিন্তু যেই মুহূর্তে তাপমাত্রা 32 ডিগ্রিতে পৌঁছালো, অমনি বরফটা গলতে শুরু করলো। এই যে একটা বড়সড় পরিবর্তন, এটা কি হঠাৎ করে হলো? একদমই না। এটা আসলে আগের প্রত্যেকটা ডিগ্রি তাপমাত্রা বাড়ারই একটা সম্মিলিত ফল। এই একই ধারণাটা আরও দারুণভাবে ফুটে ওঠে জ্যাকব রিসের এই কথাটায়। ভাবুন, একজন পাথর খোদাইকারী একটা পাথরের উপর বারবার হাতুড়ি দিয়ে ঘা মারছে। হয়তো 100 বার মারার পরেও পাথরে একটা আঁচড়ও দেখা গেল না, কিন্তু 101 নম্বর বারে মারতেই পাথরটা দুভাগ হয়ে গেল। তার মানে কি ওই শেষ ঘাটাই আসল কাজটা করল? না, আসল কাজটা করেছে এর আগে দেওয়া 100টা আঘাতের মিলিত শক্তি। তাহলে এই যে ক্রমাগত চেষ্টা চালিয়ে যাওয়া, এর সবচেয়ে ভালো উপায়টা কি? এখানেই আমাদের দ্বিতীয় পয়েন্টটা চলে আসে। লক্ষ্য বা গোলকে ভুলে গিয়ে একটা সিস্টেম তৈরি করা। এটাই কিন্তু জীবনে আসল আর দীর্ঘস্থায়ী পরিবর্তনের মূল চাবিকাঠি। আচ্ছা, লক্ষ্য আর সিস্টেমের মধ্যে মূল পার্থক্যটা কোথায়? খুব সহজ। লক্ষ্য হলো সেই রেজাল্ট বা ফলাফল যা আমরা পেতে চাই, যেমন ধরুন একটা চ্যাম্পিয়নশিপ জেতা। আর সিস্টেম হলো সেই প্রসেস বা প্রক্রিয়া যা আমাদের ওই ফলাফলের দিকে নিয়ে যায়, যেমন রোজকার প্র্যাকটিস, ঠিকঠাক খাওয়া দাওয়া আর মানসিক প্রস্তুতি। একটা মজার ব্যাপার কি জানেন? যারা জেতে আর যারা হারে, প্রায়শই তাদের দুজনেরই লক্ষ্য কিন্তু একই থাকে। অলিম্পিকে যতজন প্রতিযোগী অংশ নেয়, সবাই তো সোনা জিততেই চায়, তাই না? তাহলে বোঝা যাচ্ছে শুধু একটা লক্ষ্য থাকাই সফল হওয়ার জন্য যথেষ্ট নয়। আসল পার্থক্যটা করে দেয় সিস্টেম। ক্রমাগত ছোট ছোট উন্নতির যে প্রক্রিয়াটা, সেটাই একজনকে আরেকজনের থেকে আলাদা করে তোলে। তাই ফোকাসটা ফলাফলের উপর থেকে সরিয়ে প্রক্রিয়ার উপর নিয়ে আসাটা খুব জরুরি। আমাদের সিস্টেমের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ হল আমাদের চারপাশের পরিবেশ। চলুন আমাদের তৃতীয় অংশে দেখি কিভাবে নিজের পরিবেশটা ডিজাইন করে অভ্যাস করে তোলাটা অনেক সহজ করে ফেলা যায়। কারণ সত্যি বলতে শুধু অনুপ্রেরণার উপর ভরসা করে সবসময় চলা যায় না। এর একটা চমৎকার উদাহরণ দেওয়া যাক। বোস্টনের একটা হাসপাতাল ঠিক করল যে তারা তাদের কর্মী আর রোগীদের খাদ্যাভ্যাস ভালো করবে, কিন্তু তারা কাউকে লেকচার না দিয়ে বা কোনো উপদেশ না দিয়ে অদ্ভুত একটা কাজ করল। তারা শুধু তাদের ক্যাফেটেরিয়ার ডিজাইনটা একটু বদলে দিল। এখানে দেখুন, আগে ক্যাফেটেরিয়ার ক্যাশ কাউন্টারের পাশের ফ্রিজে শুধু সোডা রাখা থাকত। তারা নতুন ডিজাইনে কি করল? প্রত্যেকটা ড্রিঙ্ক স্টেশনে জলের বোতল রেখে দিল। আর ফলাফল অবিশ্বাস্য। মাত্র ৩ মাসের মধ্যে সোডার বিক্রি কমে গেল প্রায় 11.5%, আর জলের বোতলের বিক্রি বেড়ে গেল প্রায় 26%। ভাবুন তো, একটা কথাও না বলে শুধু পরিবেশটা একটু বদলে দিয়েই এত বড় পরিবর্তন। এখান থেকে মূল শিক্ষাটা হলো আমাদের নিজেদের পরিবেশের স্থপতি হতে হবে। মানে ভালো অভ্যাসগুলোকে এমনভাবে রাখতে হবে যেন তা চোখের সামনে থাকে, যেমন ফলের বাটিটা টেবিলের ওপর রাখা। আর খারাপ অভ্যাসগুলোকে চোখের আড়াল করে ফেলতে হবে। যারা খুব ডিসিপ্লিনড বা শৃঙ্খলাবদ্ধ, তাদের যে ইচ্ছা শক্তি অন্যদের চেয়ে অনেক বেশি, তা কিন্তু নয়, বরং তারা তাদের জীবনটাকে এমনভাবে গুছিয়ে নেয় যাতে খারাপ অভ্যাসের সুযোগই খুব কম আসে। পরিবেশ তো না হয় ঠিক করা হলো, কিন্তু অভ্যাসটাকে টিকিয়ে রাখার উপায়টা কি? এখানে আমাদের শেষ আলোচনা, কিভাবে একটা অভ্যাসে লেগে থাকা যায় এবং সেটাকে স্থায়ী করা যায়। এর প্রথম কৌশলটার নাম হল 2 মিনিট রুল বা 2 মিনিটের নিয়ম।
নিয়মটা খুব সহজ। যখনই কোনো নতুন অভ্যাস শুরু করা হবে সেটাকে এতটাই ছোট করে ফেলতে হবে যেন তা করতে 2 মিনিটেরও কম সময় লাগে। যেমন প্রতিদিন বই পড়ব না ভেবে ভাবা যেতে পারে শুধু বইয়ের একটা পাতা খুলব। আসলে যে কোনো কাজ শুরু করাটাই সবচেয়ে কঠিন, আর এই নিয়মটা সেই শুরুটাকেই একদম সহজ করে দেয়। আর একটা দারুণ কৌশল হল পেপার ক্লিপ স্ট্র্যাটেজি। টরেন ডায়াসমেড নামে একজন তরুণ স্টক ব্রোকার তার ডেস্কে 2টো কাচের জার রাখতেন। একটার মধ্যে থাকত 120টা পেপার ক্লিপ। প্রত্যেকটা সেলস কল করার পর তিনি একটা করে ক্লিপ প্রথম জার থেকে তুলে দ্বিতীয় জারে রাখতেন। যতক্ষণ না প্রথম জারটা খালি হতো তিনি কাজ চালিয়ে যেতেন। এটা ছিল তার কাজের অগ্রগতির একটা জ্বলজ্বন্ত প্রমাণ, যা তাকে ভীষণভাবে উৎসাহ দিত। বিখ্যাত কমেডিয়ান জেরি সাইনফেল্ডও কিন্তু প্রতিদিন নতুন জোকস লেখার জন্য এই রকমই একটা পদ্ধতি ব্যবহার করেন। তার মূল মন্ত্র হল ডোন্ট ব্রেক দ্য চেইন, বা এই ধারাটা ভাঙা যাবে না। প্রতিদিন কাজটা শেষ করে ক্যালেন্ডারে একটা বড় করে ক্রস চিহ্ন দেওয়া, আর চেষ্টা করা যেন এই ক্রসের চেইনটা কোনোদিনও না ভাঙে। কিন্তু আমরা তো মানুষ, আমাদের ভুল হতেই পারে। কোনো একদিন হয়তো নিয়মটা মানা হলো না, তখন কি হবে? এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মটা আসে। মনে রাখতে হবে প্রথম ভুলটা কখনো কাউকে শেষ করে দেয় না। আসল নিয়মটা হলো পরপর 2 দিন ভুল করা যাবে না। একদিন অভ্যাসটা বাদ পড়তেই পারে, কিন্তু ঠিক তার পরের দিনই আবার ট্র্যাকে ফিরে আসাটা জরুরি। আর সব কিছুর শেষে আসল লক্ষ্যটা কি? লক্ষ্যটা কিন্তু শুধু একটা ম্যারাথন দৌড়ানো নয়। লক্ষ্যটা হলো একজন দৌড়বিদ হয়ে ওঠা। অভ্যাস তৈরির চূড়ান্ত উদ্দেশ্য হলো নিজের পরিচয়টাকে বদলে ফেলা। প্রতিবার যখন কেউ দৌড়ানোর জুতো পরে, সে শুধু দৌড়ায় না, সে আসলে একজন দৌড়বিদের পরিচয়কে আরও মজবুত করে। আর এই পরিচয়টাই দীর্ঘমেয়াদে অভ্যাসটাকে টিকিয়ে রাখতে সাহায্য করে। তাহলে এই পুরো আলোচনার শেষে প্রশ্নটা একটাই, আজকের দিনে নিজের জীবনে কোন ছোট্ট পরিবর্তনটা আনা যেতে পারে?